সমুদ্রের বুকে ৮ দিনের টাইটানিক ভ্রমণের খরচ ছিল এক একজনের প্রায় ১ কোটি টাকা। সমুদ্রের গভীরে সাবমার্সিবল টাইটানে চেপে সেই ডুবে যাওয়ার টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার ৮ ঘন্টার খরচ ছিল এক একজনের প্রায় ২ কোটি টাকা করে। ১১১ বছর ২ মাস আর ৪ দিন পর আবার সেখানে ডুবে গেল টাইটান। মারা গেল ৫ জন যাত্রী। ইতিহাসকে সাক্ষী করে সমুদ্রের গভীরে একই পংক্তিতে ইতিহাস হয়ে গেল টাইটানিক ও টাইটান। আপাতত করুণ পরিণতিতে শেষ হলো টাইটানিক ট্যুরিজমের রোমাঞ্চকর অধ্যায়। কিসের টানে সমুদ্রের এত গভীরে মানুষ বারবার ডুব মেরেছে? কিভাবে একটা ডুবে যাওয়া জাহাজের খোঁজে এতবার এত প্রতিকূলতা সত্ত্বেও মানুষ ডুব মেরেছে? টাইটানিক ভাসমান অবস্থায় যেমন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল, ডুবে যাওয়ার ১০০ বছর পরও মানুষকে সমানভাবে সম্মোহিত করে রেখেছে। সাল ১৯৮৫, তারিখ ১ সেপ্টেম্বর। ফ্রান্স আমেরিকার একটি জয়েন্ট গ্রুপ নিউ ফাউন্ডল্যান্ড কানাডার ৬০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে সমুদ্রের ১২,৫০০ ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পায়। এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন ডক্টর রবার্ট বার্লার। দলটি আর্গো নামে একটি রিমোট অপারেটেড ভেহিকেলের মাধ্যমে এর খোঁজ চালায়। কিভাবে শুরু হলো এই টাইটানিক ট্যুরিজম? টাইটানিক ডুবে যাওয়ার পরই টাইটানিকে ডুবে যাওয়া কিছু বৃত্তশালী আত্মীয়রা মিলে একত্রিত হয়ে ঠিক করলো টাইটানিক উদ্ধার করবে। সেই উদ্দেশ্যে তারা একটি উদ্ধারকারী কোম্পানির সাথে চুক্তি করে, কিন্তু বাস্তবে ডুবুরিরা সামান্য দূরত্ব পর্যন্তও যেতে পারল না। টাইটানিকের কাছ পর্যন্ত যাওয়া তো অনেক দূরের কথা, সেখানে বায়ুচাপের ৪০০ গুণ বেশি চাপ সহ্য করা সম্ভব নয়। সুতরাং এই প্রজেক্ট বাতিল হলো। তখন উদ্ধারকারী সেই কোম্পানি ঠিক করলো তারা টাইটানিকের ভিতর বিস্ফোরণ ঘটিয়ে মৃতদেহগুলো জলের ওপর ভাসিয়ে তুলবে ও সৎকার করবে। কিন্তু এত প্রবল চাপে মানব শরীর বিকৃত হয়ে তরল মাংসপিণ্ডে পরিণত হয়ে গেছে আশঙ্কা করে সে পরিকল্পনাও বাতিল করলো। এদিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় ইউরোপের সমস্ত কেন্দ্রবিন্দু পরিবর্তিত হলো। ইউরোপের সব বড় শক্তি যুদ্ধে জড়িয়ে পড়ল। প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে ইউরোপের বড় শক্তিরা জড়িয়ে পড়ল সে বিষয়ে যদি জানতে আগ্রহী হন, তাহলে এই ভিডিও শেষে আমাদের চ্যানেলে প্রথম বিশ্বযুদ্ধের ভিডিওটি আপনি একবার দেখে নিতে পারেন। ফিরে আসি টাইটানিকের উদ্ধার কাহিনীতে। সাল ১৯১৪, চার্লস স্মিথ নামে এক আর্কিটেক্ট প্রস্তাব দেন যে একটি সাবমেরিনে ইলেকট্রোম্যাগনেট লাগিয়ে সমুদ্রগর্ভে ছাড়া হোক, যা টাইটানিকের লোহার আকর্ষণে তার দিকে ছুটে যাবে। এভাবে টাইটানিকের সমুদ্রগর্ভে অবস্থান জানা যাবে। এই পরিকল্পনাও বাতিল হয়। আসলে এইসব পরিকল্পনা ও থিওরি সবকিছুই হচ্ছিল সমুদ্রের উপরে, কারণ টাইটানিক কোথায় ডুবে আছে তার প্রকৃত অবস্থান সবার অজানা। এই সময় আরেকটি প্রস্তাব হলো টাইটানিকের গায়ে অনেক ইলেকট্রোম্যাগনেট বেলুন লাগিয়ে তাকে আস্তে আস্তে ভাসিয়ে তোলা। বলা বাহুল্য এ প্রস্তাবও বাতিল হলো। সাল ১৯৬০ থেকে ১৯৭০, এই সময়ের মধ্যে বেশ কিছু চমকপ্রদ পরিকল্পনা সামনে আসে, যার মধ্যে নাইলনের দড়ি ও বেলুনের সাহায্যে টাইটানিককে ভাসিয়ে তোলা, এছাড়া ১,৮০,০০০ টন গলা মোম দিয়ে জাহাজকে ভাসিয়ে তোলা, আবার প্রচুর পরিমাণে পিংপং বল জাহাজের ধ্বংসাবশেষে প্রবেশ করে জাহাজকে ভাসিয়ে তোলা। আরেকজন প্রস্তাব দেন টাইটানিকের ধ্বংসাবশেষে যদি লিকুইড নাইট্রোজেন প্রবেশ করানো হয় তাহলে সেই অংশ জমে গিয়ে টাইটানিককে ওপরে ভাসিয়ে তুলবে। এই পরিকল্পনাও বাতিল হয়। সাল ১৯৭৭, অক্টোবর মাসে রবার্ট বার্লার, যিনি প্রথম সোনার পদ্ধতি ও ক্যামেরার মাধ্যমে টাইটানিককে খোঁজার চেষ্টা শুরু করেন। এবার এক ড্রিলিং পাইপের মাথায় এক ধরনের সাঁড়াশির মতো অংশ ছিল, যা সমুদ্রগর্ভ থেকে কোনো বস্তুকে তুলে আনতে সক্ষম ছিল। কিন্তু সেই ড্রিলিং পাইপ ভেঙে ও তার সঙ্গে অন্যান্য যন্ত্রপাতি নিয়ে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেল। সাল ১৯৭৮, ওয়াল্ট ডিজনি কোম্পানি ও ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন এরকম একটি উদ্ধার অভিযান চালাবে ঠিক করে, কিন্তু পরে পরিকল্পনা বাতিল হয়। সাল ১৯৮০ থেকে ১৯৮৫। সাল ১৯৮০, এই সময় জ্যাক গ্রিম নতুন ধরনের কিছু যন্ত্রপাতি ও সোনার সিস্টেম নিয়ে প্রায় ১৭০০ বর্গ কিলোমিটার জুড়ে সার্চ চালায়। সম্ভাব্য ১৪টি স্থানকে চিহ্নিত করে যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ থাকতে পারে। পরের বছর গ্রিম আবার একটি অভিযানের নেতৃত্ব দেন যেখানে আরও উন্নত মানের সোনার যন্ত্রের ব্যবহার করা হয়। এই সময় গ্রিম সম্ভাব্য 14টি স্থানকে খুঁজে পেলে, কিন্তু রেজাল্ট শূন্য। ফেরার দিন গ্রিম প্রপেলারের মতো একটি অংশ খুঁজে পেয়েছে বলে দাবি করে, কিন্তু বিজ্ঞানীরা সেই যুক্তি খারিজ করে দেয়। ২ বছর পর গ্রিম তৃতীয়বার চেষ্টা করলেও খারাপ আবহাওয়ার জন্য এই প্রচেষ্টাও বাতিল হয়। মাইকেল হ্যারিস ও জ্যাক গ্রিম টাইটানিক খুঁজতে ব্যর্থ হলেও তারা সম্ভাব্য জায়গার একটা সম্পূর্ণ ম্যাপ তৈরি করেছিলেন, যা টাইটানিক ডুবে যাওয়ার সময় যে পজিশনাল সিগন্যাল দিয়েছিল তার থেকে বেশ কিছুটা আলাদা। এতে সার্চ এরিয়া অনেকটা কমে গেল।
সাল 1985। এদিকে 1977-এ বালার্ডের অভিযান সফল না হলেও উনি আশা ছাড়েননি। উনি নতুন টেকনোলজি ও নতুন স্ট্র্যাটেজি নিয়ে শুরু করলেন আবার টাইটানিক খোঁজার চেষ্টা। এবার আর্গোজেসন নামে রিমোট অপারেটেড ভেহিকেল নিয়ে। এই ডুবোযানে সোনার ও অত্যাধুনিক ক্যামেরা লাগানো ছিল। এই সময় ইউএস নেভিও বালার্ডকে সহযোগিতা করলো। বালার্ড অ্যারোজেশন দিয়ে ইউএস নেভির জন্য নর্থ আটলান্টিকে ডুবে যাওয়া দুটি নিউক্লিয়ার সাবমেরিন ইউএসএস থ্রেসার ও ইউএসএস স্করপিয়ন নামে দুটি জাহাজ খোঁজার দায়িত্ব পেলেন ও সফলভাবে খুঁজে বের করেন। এই ডুবোজাহাজ দুটো খোঁজার সময় বালার্ড লক্ষ্য করেন যে জাহাজের ভাঙা টুকরো সমুদ্রের তলদেশে অনেকটা বড় এরিয়া জুড়ে ছড়িয়ে থাকে। এটা অনেকটা ধূমকেতুর মতো। এই অবজারভেশনই 1985 সালে বালার্ডকে টাইটানিকের সফল খোঁজ করতে সাহায্য করেছিল। অবশেষে 1 সেপ্টেম্বর 1985 বালার্ড ডুবে যাওয়া টাইটানিককে খুঁজে পান। ডুবে যাওয়ার 73 বছর পর আটলান্টিক মহাসাগরের 12,500 ফুট গভীরে টাইটানিক আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো। সাল 1986। এই সময় ডিএসভি এলভিন প্রথম মানুষ নিয়ে টাইটানিকের কাছে পৌঁছে দিতে পারল। এটি এক ধরনের সাবমার্সিবল যা পাইলট সহ দুজন যাত্রী নিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছতে পারে। সাল 1987। 25 জুলাই থেকে 10 সেপ্টেম্বর, মাত্র 1.5 মাসের মধ্যে নাউটেল নামে এক সাবমার্সিবল 32 বার যাত্রী নিয়ে টাইটানিকের কাছে যায়। প্রায় 1800 বিভিন্ন বস্তু টাইটানিক থেকে সংগ্রহ করে নিয়ে আসে। এটা ভাবা একেবারেই ভুল হবে না, টাইটানিকে যাওয়া এখন প্রতিদিনের রুটিনের মতন হয়ে গেল। এই সময় রাশিয়া, কানাডা ও আমেরিকার একটি যৌথ অভিযানে 130 জন বিজ্ঞানী ও দুটো মিন নামে সাবমার্সিবল ভেহিকেল নিয়ে 17 বার ডুব মারে ও 140 ঘন্টার একটি ডকুমেন্টারি তৈরি করে, যা 1992 সালে টাইটানিকা নামে প্রকাশ পায়। সাল 1993। এই সময় নৌটিল ও রব নভিন 15 দিনে 15 বার ডুব দিয়ে আরও 800 রকম সামগ্রী তুলে আনে। 1993, 94, 96, 98 মিলিয়ে প্রায় 4000 সামগ্রী তুলে আনে টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে। 1996 একটি বিতর্কিত অভিযানে টাইটানিকের মূল কাঠামোর একটি অংশ 25 ফুট বাই 15 ফুট অংশ তুলে আনার চেষ্টা করে, যা সমুদ্রতলের মাত্র 200 ফুট আগে দড়ি ছেড়ে তলিয়ে যায়। এই অভিযান চাক্ষুষ করার জন্য সাপোর্টিং জাহাজে একটি বড় ডিসপ্লে, ক্যাসিনো, বিনোদন সব ব্যবস্থা করা হয়েছিল। টিকিটের মূল্য ছিল প্রায় 4 লাখ টাকা করে। এই ধরনের অভিযান কঠোরভাবে সমালোচিত হতে লাগলো। বালার্ড একে উৎসব বলে ক্রিটিসাইজ করেন। এইরকম ছিল টাইটানিক ট্যুরিজমের প্রথমটা। পরের বছরগুলোতেও টাইটানিক নিয়ে আরও চমকপ্রদ ও মজার বহু অভিযান হয়েছে। সেগুলো নিয়ে বলতে গেলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে নিচে কমেন্টে লিখে জানান, তাহলে সেই কাহিনীও একদিন আপনাদের জানাবো। এবার আসি আমাদের কাহিনীর মূল কথায়, টাইটান। সাল 2009। স্টকটন রাস নামে এক ইঞ্জিনিয়ার ওসিয়ান গেট নামে একটি কোম্পানি তৈরি করেন। এই কোম্পানি 2021 সাল থেকে ডুবে যাওয়া টাইটানিক দেখানোর পরিষেবা শুরু করে। সাল 2023, তারিখ 18 জুন, এইরকম একটি অভিযানে 4 জন যাত্রী নিয়ে ওশিয়ান গেট সাবমার্সিবল টাইটান অন্তর্মুখী বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায়। এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন ব্রিটিশ ব্যবসায়ী হামিজ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান, ফ্রান্সের টাইটানিক বিশারদ পল হেনরি নার্জালেন ও ওশিয়ান গেটের প্রতিষ্ঠাতা স্টকটন রাস স্বয়ং। সাবমেরিন একটি স্বতন্ত্র যান, যার নিয়ন্ত্রণ, পরিচালনা সবকিছুই সাবমেরিনের ভিতর থেকে নিয়ন্ত্রণ হয়। সাবমার্সিবল ভেহিকেল দু ধরনের হয়, একটা এইচওভিএস ও আরেকটা আরওভিএস। এইচওভিএস হিউম্যান অকুপাইড ভেহিকেলস আর আরওভিএস রিমোটলি অপারেটেড ভেহিকেলস। সাবমার্সিবল ভেহিকেলের মূল কন্ট্রোল থাকে সাপোর্টিং জাহাজে, যা থেকে সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে ভেহিকেলটি নিয়ন্ত্রণ হয়। টাইটান হলো এরকমই একটি এইচওভি, যা 5 জন যাত্রী নিয়ে জলের গভীরে যেতে সক্ষম, যা লম্বায় 22 ফুট ও ওজন 10,432 কেজি। এর ভিতরে জায়গা খুব বড় ছিল না, 5 জন যাত্রী কোনো রকমে বসতে পারত। সামনে পিছনে ওপর নিচ করার জন্য 4টে থ্রাস্ট ছিল। পুরো যানটি লজিটেক F710 মডিফাইড ভিডিও গেম কন্ট্রোলারের সাহায্যে নিয়ন্ত্রণ হতো। শুনতে অদ্ভুত লাগলেও অনেক ক্ষেত্রে নৌবাহিনীও এরকম গেম কন্ট্রোলার ব্যবহার করে থাকে। পুরো যানটি বাইরে থেকে খোলা ও বন্ধ করা যেত। পুরো এই যানটি একটি লঞ্চিং প্ল্যাটফর্ম থেকে ছাড়া হতো, যা জলের 15 মিটার নিচে গিয়ে আলাদা হতো। পুরো যানটি ব্যাটারির মাধ্যমে পাওয়ার সাপ্লাই হতো। টাইটান ঘন্টায় 3 নটস বা 5.6 কিলোমিটার গতিবেগে চলতে পারে। টাইটানের কোনো জিপিএস সিস্টেম ছিল না, টেক্সট মেসেজের মাধ্যমে নিজের পজিশন জানাতে সক্ষম ছিল। টাইটানের আপৎকালীন 7টি ব্যবস্থা ছিল, যা টাইটানকে নিজের থেকে জলের ওপর ভাসিয়ে তুলতে পারত। This sub has 7
different return to the surface backup systems. So sandbags that drop off, lead pipes that drop off, the legs can drop off, there's an air balloon, there's thrusters, and one of them works even if everybody on board is unconscious. So one of them is a timed release thing that sends the sub to the surface after X amount of hours. 18 জুন স্থানীয় সময় সকাল 9:30টায় টাইটান সমুদ্রে ডুব মারে। প্রতি 15 মিনিট অন্তর কন্ট্রোল জাহাজ এমভি পোলার প্রিন্সকে সিগন্যাল পাঠাচ্ছিল। 11:15 পর সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়। টাইটান সমুদ্রের ওপরে আসার নির্ধারিত সময় ছিল বিকাল 4:30, কিন্তু তা না হওয়ায় সন্ধ্যে 7:10-এ সাপোর্টিং স্টাফরা ইউএস কোস্ট গার্ডকে বিষয়টি জানায়। এরপর শুরু হলো বহু দেশের সম্মিলিত খোঁজার প্রচেষ্টা। হাতের সময় খুব কম, কারণ টাইটানে মাত্র 96 ঘন্টার অক্সিজেনই আছে। 22 জুন ইউএস কোস্ট গার্ড টাইটানিকের 1200 ফুট দূরে টাইটানে কিছু ভাঙা টুকরো খুঁজে পেল। টাইটানের বিপর্যয়ের দুটো প্রধান তত্ত্ব সামনে এসছে। কার্বন ফাইবার দিয়ে বানানো মূল কাঠামো, যা এখনো উদ্ধার হয়নি। স্টকটন রাস প্রথমবার কার্বন ফাইবার দিয়ে এই কাঠামো তৈরি করেন, যা সত্যি এত গভীরে জলের চাপ সহ্য করতে পারবে কিনা তা পরীক্ষা না করি। জেমস ক্যামেরন, যিনি 1997 সালে ব্লকবাস্টার মুভি টাইটানিক বানিয়েছিলেন, ও 33 বার জলের নিচে টাইটানিক এর ধ্বংসাবশেষ প্রত্যক্ষ করেছিলেন। তার মতে কাঠামোর জন্য কার্বন ফাইবার ব্যবহার অত্যন্ত বোকামি হয়েছে, কারণ জলের এত গভীরে যা চাপ সহ্য করার ক্ষমতা কেবলমাত্র স্টিল, টাইটানিয়াম বা সিরামিক জাতীয় পদার্থের হওয়া উচিত। আরেকটি তথ্য, ভিউইং উইন্ডো ভেঙে গিয়ে বিপর্যয়। যে কোনো সাবমার্সিবলের থেকে টাইটানের ভিউইং পোর্ট ছিল আকারে বেশ বড়। যদি ভিউইং উইন্ডো ভেঙে বিপর্যয় হয়, তাহলে এর মূল কাঠামোর বড় অংশ পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে জল ঢুকে বিপর্যয় হয়ে থাকতে পারে, যদিও উদ্ধার করা টুকরোতে ভিউইং উইন্ডো ভাঙা অবস্থায় দড়ি বেঁধে তোলা হয়েছে। এক্ষেত্রে উদ্ধারকারী দলটি দল থেকে তোলার সুবিধার জন্য পরে ভেঙে থাকতেও পারে। যাই হোক, সময় ও তদন্ত যত এগোবে ততই সত্য সামনে আসবে। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে স্টকটন রাস টাইটানের চড়া আর রাস্তা পারাপার হওয়ার মধ্যে নিরাপদ বললেও তা আদতে নিরাপত্তার ব্যাপারে ভীষণ রকম সমঝোতা ছাড়া আর কিছুই নয়। মানুষের টাইটানের প্রতি ভালোবাসা ও আবেগকে উনি নিতান্তই ব্যবসায়িক অর্থ রোজগারের কৌশল করে নিয়েছিলেন। স্টকটন রাসের একটি কথা খুব প্রাসঙ্গিক, গভীর সমুদ্র মানে হাঙর, তিমি ও টাইটানিক। আপনাদের কি মনে হয়, টাইটানিকের দুর্ঘটনা কি সত্যিই দুর্ঘটনা, না নিরাপত্তা নিয়ে গাফিলতি? নিচে কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন। এরকম আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। খুব শীঘ্রই এরকম একটি আকর্ষণীয় কাহিনী নিয়ে আবার দেখা হবে। টিল দেন, গুড বাই।